সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে। পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমাদের ক্লাসটি হবে গাণিতিক পদার্থবিদ্যা কোর্সের উপরে, অর্থাৎ যার কোর্স কোড হচ্ছে 232713। সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের উপরে ষষ্ঠ অনলাইন ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফুরিয়ার ধারা এবং সমাকল রূপান্তর, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। তার মধ্যে আমরা সর্বশেষ অনলাইন ক্লাসটিতে অর্থাৎ ষষ্ঠ অনলাইন ক্লাসে যা শিখে এসেছি তা আমরা প্রথমে একটু দেখে নেব। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা দেখে এসেছি অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের গাণিতিক বিশ্লেষণ। এরপরে আমরা যেটি করেছি সেটি হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমরা ফুরিয়ার সহগ এ নট নির্ণয় করেছি, এ এন নির্ণয় করেছি এবং বি এন নির্ণয় করেছি। এই তিনটি ফুরিয়ার সহগকে ব্যবহার করে, অর্থাৎ এই তিনটি ফুরিয়ার সহগের সমন্বয় ঘটিয়ে আমরা অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে ফুরিয়ার ধারাটি কেমন হবে সেটি গাণিতিকভাবে গঠন করেছি। এবং সবশেষে আমাদের প্রাপ্ত গাণিতিক যে ফুরিয়ার ধারাটি সেটি লেখচিত্র অঙ্কনের মাধ্যমে আমরা অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্রে রূপায়ণ করেছি এবং করে আমরা নিশ্চিত হয়েছি যে এটি আসলেই অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সহগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু যদি মনে করে নিই যে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলতে আমরা কি বুঝি সেটি আমরা সর্বশেষ ক্লাসে একবার দেখে এসেছি। আমরা আজকে আবার একটু যদি দেখে নিই যে দিক পরিবর্তী প্রবাহ বা অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, যাকে আমরা সংক্ষেপে এসি বলে থাকি, তাকে হচ্ছে একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসিতে রূপান্তর করবার যে প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি একমুখীকরণ বা রেকটিফিকেশন। এখন রেকটিফিকেশনের দুটি প্রকারভেদ আছে যেটি তোমরা ইলেকট্রনিক্স ক্লাসে শিখেছো। প্রথমটি হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন, দ্বিতীয়টি হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমরা এমন একটি সাইনোসয়েডাল ইনপুট দিলে সেখানে হচ্ছে শুধুমাত্র ধনাত্মক বা ঋণাত্মক অর্ধচক্র পাই এবং বাকি অর্ধচক্রের সময় তার যে তীব্রতা বা তার যে মাত্রা সেটি থাকে শূন্য। অর্থাৎ এই যে আমরা পূর্ণ তরঙ্গের অর্ধেকটুকু পাচ্ছি, সে কারণে একে বলা হয় অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন। এর গাণিতিক বিশ্লেষণটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের উপরে ষষ্ঠ অনলাইন ক্লাসে শিখে এসেছি। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন, অর্থাৎ এক্ষেত্রে প্রতি অর্ধ তরঙ্গের পূর্ণ অংশ অর্থাৎ ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ দুটি একমুখীকরণ করা হবে এবং সেটি এভাবে পূর্ণ তরঙ্গের রূপ লাভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের একটু গাণিতিক প্রক্রিয়াটি দেখে আসি। আমাদের সবারই জানা আছে যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে আমাদের ন্যূনতম দুটি ডায়োড প্রয়োজন হয়, সেটি বাল্ব ডায়োড হতে পারে কিংবা জাংশন ডায়োড হতে পারে। এবং সেই ডায়োড দুটি যখন ক্রিয়া করে সেই দুটি কিন্তু একই সঙ্গে ক্রিয়া করে না। সেক্ষেত্রে আমরা এর আগে হচ্ছে বর্তনী থেকে দেখে এসেছি যে একটি ডায়োড যখন ক্রিয়াশীল থাকে তখন অন্য ডায়োডটির মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রবাহ চলে না। অর্থাৎ এই যে দুটি আলাদা ডায়োড আমরা এখানে ব্যবহার করছি, এই দুটি ডায়োডের প্রবাহ মাত্রাকে যদি আমরা আলাদাভাবে I1 এবং I2 দ্বারা প্রকাশ করে থাকি, দুটি কিন্তু আসলে দুটি ভিন্ন অংশকে তার ভেতর দিয়ে প্রবাহিত করছে। একটি হচ্ছে যদি ধনাত্মক অর্ধ তরঙ্গকে প্রবাহিত করে, দ্বিতীয়টি চালু থাকবে হচ্ছে ঋণাত্মক অর্ধ তরঙ্গের সময়। তাহলে আমরা যদি গাণিতিকভাবে দেখি, প্রথমটি অর্থাৎ I1 যদি আমরা বলি যে I m sin omega t, কখন? যখন 0 less than omega t less than pi, অর্থাৎ 0 থেকে pi পর্যন্ত এই সীমার মধ্যে যদি I m sin omega t হয় তাহলে আমরা বলতে পারি যে I1 মানে হচ্ছে I m sin theta, অর্থাৎ এই যে ওমেগা টি কে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ কোণের মান দ্বারা প্রকাশ করতে পারি। সেই কোণের মানটি হচ্ছে 0 থেকে শুরু হয় পাই পর্যন্ত। এটি হচ্ছে প্রথম অর্ধচক্র অর্থাৎ ধনাত্মক চক্রের জন্য। এরপরে যখন ঋণাত্মক চক্রে আমাদের কি করতে হবে, আমরা একটু আগে চিত্রটি দেখে এসেছি যে আমাদের ঋণাত্মক যে মানটি সেটিকেও আমাদের ধনাত্মকে পরিণত করতে হবে। কখন? দ্বিতীয় অর্ধাংশে, অর্থাৎ আমাদের পর্যায়কালের দ্বিতীয় অর্ধেকে। অর্থাৎ আমরা বলতে পারি যে I2 সমান সমান এই ক্ষেত্রে হচ্ছে I m sin omega t plus pi। আমরা যদি পাই পরিমাণ একে সরিয়ে দিই আমরা হচ্ছে জিনিসটি উল্টে দিতে পারবো, গাণিতিকভাবে এটি বলা যায়। এখন I m sin omega t plus pi মানে আবার গাণিতিকভাবে আমরা জানি এটি হচ্ছে মাইনাস I m sin omega t এর সমান। এখন এটি আমরা কখন প্রয়োগ করছি? যখন পাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ওমেগা টি লেস দ্যান ইকুয়াল টু 2 পাই, অর্থাৎ এই যে দ্বিতীয় অর্ধাংশের জন্য যখন থিটার মানটি যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি একে বলতে পারবো মাইনাস আই এম সাইন থিটা। তাহলে থিটার মান যখন পাই থেকে শুরু করে 2 পাই পর্যন্ত সীমার মধ্যে থাকবে তখন আমরা বলছি তখন I2 এর মানটি হচ্ছে এটি। তাহলে এটিকে আমরা যদি এই I1 এবং I2 এর মাধ্যমেই কিন্তু আমরা বর্তনীর যে মূল প্রবাহ মাত্রা সেটি নির্ধারিত হবে। দেখো এরা দুজন কিন্তু একই সঙ্গে কাজ করছে না, অর্থাৎ I1 যখন চালু আছে তখন I2 হচ্ছে 0, আবার I2 যখন চালু আছে তখন I1 হচ্ছে 0। অর্থাৎ আমরা যখনই I1 বা I2 যেই বর্তনীর যে অংশটুকুই চালু থাকুক না কেন, যেই অংশটুকুই কার্যকর থাকুক না কেন,
আমাদের মোট প্রবাহ মাত্রা কিন্তু শুধুমাত্র I1 কিংবা শুধুমাত্র I2 দ্বারাই আমরা পেতে পারবো। তাহলে এটিকে যদি আমরা একটি পর্যায়বৃত্ত অপেক্ষকের আকারে লিখতে যাই, গাণিতিকভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে y সমান সমান im sin থিটা। কেন সেটি আমরা একটু আগেই দেখে এসেছি। যখন থিটা হচ্ছে ওমেগা টি এবং 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ 0 থেকে পাই এই সীমার মধ্যে আমাদের y এর সমীকরণ হচ্ছে y সমান সমান im। এখানে im অর্থ হচ্ছে আমাদের সর্বোচ্চ যে প্রবাহ, অর্থাৎ যে পিক কারেন্ট সেটি, এবং y ইকুয়াল টু মাইনাস im sin থিটা যখন থিটা হচ্ছে ওমেগা টি এবং পাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 2 পাই, অর্থাৎ পাই থেকে 2 পাই এই সীমার মধ্যে, অর্থাৎ আমাদের পর্যায়কালের দ্বিতীয় অর্ধ সময়ের জন্য আমাদের y এর সংজ্ঞা হবে y সমান সমান মাইনাস im sin থিটা। তাহলে এটিকে যদি আমরা চিত্রায়িত করি, এই যে আমরা এমন একটি চিত্র পাবো, এই যে এটি হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত আমরা হচ্ছে পেয়েছি sin থিটা, তার সঙ্গে হচ্ছে im গুণ, এবং পাই থেকে 2 পাই পর্যন্ত স্বাভাবিকভাবে sin থিটা যেহেতু হচ্ছে এভাবে নিচের দিকে, সেটিকে যখন মাইনাস sin থিটা বলা হচ্ছে তখন সেটি কিন্তু উল্টে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক মানটি ধনাত্মক হয়ে যাচ্ছে। আবার যখন আমরা 2 পাই থেকে 3 পাই পাবো তখন হচ্ছে এটির মতো অবস্থান, তখন হচ্ছে sin থিটা, এবং এরপরের অর্ধেকে অর্থাৎ 3 পাই থেকে 4 পাই পর্যন্ত এই সময় এটিকে নিচের দিকে ঋণাত্মক দিকে যাবার কথা ছিল, এই যে এই মাইনাসের মাধ্যমে সেটি আবার ধনাত্মকে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গাণিতিকভাবে এবং চিত্রের মাধ্যমে দেখলাম যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন আসলে ঠিক কিভাবে কাজ করে থাকে। তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটিকে পেলাম, আমরা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফাইড যে গাণিতিক সমীকরণ, সেটিকে গাণিতিক আকারে প্রকাশ করতে পারলাম দুইটি আলাদা সীমায়। 0 থেকে পাইয়ের জন্য এর সংজ্ঞাটি এরকম, এবং পাই থেকে 2 পাইয়ের জন্য এর সংজ্ঞাটি হচ্ছে এমন। অর্থাৎ এক অর্ধের জন্য আমরা পেয়েছি y সমান সমান im sin থিটা, দ্বিতীয় অর্ধের জন্য আমরা পাচ্ছি y সমান সমান মাইনাস im sin থিটা। এখন এই দুটি তথ্যকে আমরা ব্যবহার করে অতীতে আমরা যেভাবে ফুরিয়ার ধারাকে বিশ্লেষণ করেছি, যেভাবে আমরা ফুরিয়ার সহগ নির্ণয় করেছি, আমরা ঠিক সেই কাজটি আজকে আবার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ফুরিয়ার সহগ অর্থাৎ প্রথম ফুরিয়ার সহগ a নট তাকে নির্ণয় করব। এখন ফুরিয়ার ধ্রুবকগুলোর ক্ষেত্রে আমরা যেটি জানি যে প্রথমটি অর্থাৎ a নট বাই 2 সমান সমান 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন অফ y d থিটা, যেখানে আমাদের সীমাটি হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে এখন আমাদের এই যে y অর্থ কি, আমাদের y এর অর্থ একটু আগেই আমরা সংজ্ঞায়ন করেছি যে এই ক্ষেত্রে অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে, পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমাদের y কে আমরা দুইটি অংশে আলাদাভাবে সংজ্ঞায়িত করছি, 0 থেকে পাইয়ের জন্য একবার এবং পাই থেকে 2 পাইয়ের জন্য আরেকভাবে। তাহলে এই যে 0 থেকে 2 পাই পর্যন্ত সীমাটি, সেটিকে আমরা যথারীতি দুইটি অংশে ভাগ করে নেব, 0 থেকে পাই পর্যন্ত এবং পাই থেকে 2 পাই পর্যন্ত। এখন 0 থেকে পাই পর্যন্ত যে অংশটিকে দেখো, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে y এর মান হচ্ছে im sin থিটা, এবং পাই থেকে 2 পাই পর্যন্ত এখানে আমাদের y এর মানটি হচ্ছে মাইনাস im sin থিটা। এই যে মাইনাসটি হচ্ছে এখানে, এই যে আমরা একটু আগে যেটি করেছিলাম y সমান সমান im sin থিটা, কখন, যখন 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, এবং y সমান সমান মাইনাস im sin থিটা যখন পাই লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 2 পাই। অর্থাৎ এই যে দেখো, এই যে 0 থেকে পাই পর্যন্ত সীমার মধ্যে আমাদের y এর বদলে আমরা বসিয়েছি im sin থিটা, এবং পাই থেকে 2 পাই এই সীমার মধ্যে আমরা y এর বদলে বসিয়েছি মাইনাস im sin থিটা। তাহলে এবারে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটি করে ফেলবো, আমরা সমাকলনটি করে ফেলবো। সেক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি im বাই 2 পাই তো বাইরে ছিলই, এই যে এখান থেকে im যেটি আছে 1 বাই 2 পাই ছিল, im টি আমরা যদি, যেহেতু দুই অংশই কমন এবং যেহেতু im একটি ধ্রুব রাশি, im কে আমরা সমাকলনের বাইরে নিয়ে আসতে পারি, আমরা লিখতে পারি যে বাইরে হচ্ছে im বাই 2 পাই, এবং ভেতরে এই যে ইন্টিগ্রেশনটি দেখো, এখানে ইন্টিগ্রেশনটি আসলে তাহলে কার উপরে হচ্ছে, ইন্টিগ্রেশনটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin থিটা d থিটা, এখানেও হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin থিটা d থিটা। তাহলে sin থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটি পাই, আমরা পাই হচ্ছে মাইনাস কস থিটা, এখানে যেহেতু ইতিমধ্যে একটি মাইনাস ছিল সে কারণে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গিয়েছে। তাহলে এই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা ফলাফলটি পেলাম মাইনাস কস থিটা। সীমা কত, সীমা হচ্ছে এই যে এখানে 0 থেকে পাই পর্যন্ত, এই অংশের জন্য আমার সীমা হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত, অর্থাৎ এই যে আমরা কস থিটা এবং মাইনাস কস থিটা পেলাম, এর ভেতরে আমরা এখন 0 এবং পাইয়ের মানটি বসিয়ে দেব। তাহলে দেখো, আমরা যদি এখানে কস পাই এবং কস 0 এর মানটি বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা কি কি পাবো, আমরা উভয় ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1, cos পাই এর মান এটি হচ্ছে -1। তাহলে এখানে সব মিলিয়ে কি থাকছে, এখানে হচ্ছে 1 প্লাস 1, এখানে থাকছে 2, এবং এখানে থাকছে cos 2 পাই যেটি, সেটির মান হচ্ছে cos 2 পাই এর মান হচ্ছে 1, এবং এটির মান হচ্ছে 1।
তাহলে এখানেও আমরা কিন্তু একই জিনিস পাচ্ছি। তাহলে এই যে এখান থেকে আমরা যেই 2টি পাচ্ছি, এই 2 এর সঙ্গে এই 2 এর যে অংশটি সেটুকু যদি কাটাকাটি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এই যে এই অংশের জন্য একবার, এই অংশের জন্য আরেকবার। তাহলে এই অংশের জন্য আমরা হচ্ছে এই যে im বাই পাই, এই যে এখান থেকে আমরা একটি 2 পেয়েছিলাম, এখান থেকে আমরা আরেকটি 2 পেয়েছিলাম। ঠিক আছে? এই 2 এর সঙ্গে দেখো এই যে এই 2 এবং এই 2 কাটাকাটি আমরা পেলাম im বাই পাই। এই অংশের জন্য এইটুকুর মানও হচ্ছে 2, সেখানে আমরা উপরে 2 নিচে 2 অর্থাৎ এই যে 2/2 কাটাকাটি, এখানেও আমরা পেলাম im বাই পাই। তাহলে একই জিনিসকে যখন আমরা দুবার যোগ করছি তাহলে আমরা টোটাল পেলাম কত? আমরা পেলাম 2im ডিভাইডেড বাই পাই। তাহলে আমরা কার মান পেলাম? আমরা প্রথম ফুরিয়ার সহগ অর্থাৎ a0 এর মানটি নির্ণয় করলাম যে a0/2 সমান সমান 2im ডিভাইডেড বাই পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ফুরিয়ার সহগ অর্থাৎ a0 কিন্তু নির্ণয় করে ফেললাম। কার জন্য? একটি পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশনের জন্য। তাহলে এবার আমরা পরবর্তী অংশে যদি একটু আগাই, পরবর্তীতে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে পরবর্তী যে ফুরিয়ার সহগ অর্থাৎ an, তাকে আমরা নির্ণয় করব। n এর জন্য আমরা কি জানি? আমরা জানি যে an সমান সমান 1/পাই ইন্টিগ্রেশন অফ y cos n থিটা d থিটা। আমাদের সীমা কত? আমাদের এই সমাকলনের সীমা হচ্ছে 0 থেকে শুরু হয় 2 পাই পর্যন্ত। তাহলে একটু আগে আমরা যেটি দেখে এসেছি যে এই যে 0 থেকে 2 পাই, এটিকে যেহেতু আমরা এই অভিন্ন সীমায় সমাকলন করতে পারবো না, সে কারণে আমরা এই সীমাটি একটু যথারীতি ভেঙে লিখছি। আমরা 0 থেকে পাই পর্যন্ত নিচ্ছি এবং পাই থেকে 2 পাই পর্যন্ত নিচ্ছি, এবং সেখানে প্রত্যেকের ক্ষেত্রে আমরা হচ্ছে সাইন থিটা এবং এই যে কজ এন থিটার সঙ্গে আমরা y এর সংশ্লিষ্ট মানটি বসাচ্ছি। মানটি আমরা কোথা থেকে পেলাম? একটু আগে আমরা দেখে এসেছিলাম, যখন 0 থেকে পাই এই সীমার মধ্যে আছি তখন আমার y এর মান হচ্ছে im sin থিটা। আমি যখন পাই থেকে 2 পাই এই সীমার মধ্যে আছি তখন আমার y এর মান হচ্ছে -im sin থিটা। এই যে এখানে আমার সীমাটি হচ্ছে 0 থেকে পাই, সে কারণে আমার y এর বদলে এখানে প্রতিস্থাপন করা হচ্ছে im sin থিটা, এই যে এই সীমার মধ্যে যেটি y এর মান। এবং এই ক্ষেত্রে যেহেতু আমার সীমাটি হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত, এই ক্ষেত্রে আমার y এর মানটি প্রতিস্থাপন করা হচ্ছে এই যে বাইরে -im sin থিটা, এই যে এই মানটি। তাহলে দেখো এখানে আমরা যেটি পেয়েছিলাম, এখানে বাইরে আসলে আমার ছিল 1/পাই, এটিকে আমরা ইচ্ছাকৃতভাবেই 2/2 পাই এই আকৃতিতে লিখেছি। এই 2/2 পাই আকৃতিতে লিখলে আমরা একটি সুবিধা পাবো। এই যে এখানে যে 2 টি থাকবে, এই 2 এর সঙ্গে এই যে এখানে আছে sin থিটা cos n থিটা, এটিকে আমরা গাণিতিকভাবে জানি যে 2 sin থিটা cos 2 sin a cos b। এটিকে আবার ত্রিকোণমিতিক সূত্র অনুসারে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যায়, সাইন বা কজের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যায়। সেই সুবিধাটি নেবার জন্য আমরা এখানে একটি 2 নিয়ে আসলাম, যেটি আমরা ভেতরে নিয়ে আসবো, এবং im যেহেতু কমন, এখানেও im কমন, এখানেও im কমন, im টি আমরা হচ্ছে বাইরে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি im ডিভাইডেড বাই 2 পাই। এই যে ভেতরে যে im সেটি আমরা বাইরে নিয়ে আসছি, im ডিভাইডেড বাই 2 পাই, এবং এই যে 2 টি এখানে যদি আমরা নিয়ে যাই অর্থাৎ 2 sin থিটা cos n থিটা অর্থাৎ 2 sin c cos d, এটিকে আমরা লিখতে পারি sin c plus d by 2 মাইনাস sin c minus d by 2, অর্থাৎ এই যে n থিটা এবং থিটা, অর্থাৎ এই যে এখানে c plus d অর্থাৎ n plus 1 থিটা, এবং এখানে হচ্ছে c minus d অর্থাৎ n minus 1 থিটা। এই যে এই অংশে আমরা হচ্ছে এই যে যেখানে sin থিটা এবং cos থিটার একটি গুণ আকারে ছিল রাশি দুটি, তাদেরকে আমরা আলাদা করে দুটি সাইন থিটার অনুপাত হিসাবে লিখতে পারলাম। একইভাবে এখানেও যেটি ছিল সাইন থিটা এবং কজ এন থিটা, তাকেও কিন্তু আমরা একইভাবে সাইন এন প্লাস ওয়ান থিটা মাইনাস সাইন এন মাইনাস ওয়ান থিটা হিসেবে লিখতে পারি। এটি আমরা কিভাবে ভেঙে লিখতে পারি সেটি তোমরা ত্রিকোণমিতিতে বহুবার শিখে এসছো, এটি তোমাদের নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এবার সমাকলনটি করবার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা এবার সমাকলনটি সম্পন্ন করব। দেখো আমরা কিসের উপর সমাকলন করছি? আমরা সমাকলন করছি হচ্ছে সাইন অফ n প্লাস ওয়ান থিটাকে এবং সাইন অফ n মাইনাস ওয়ান থিটাকে। তাহলে সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? সাইন থিটাকে সমাকলন করে আমরা পাই হচ্ছে মাইনাস কস থিটা। এখন সাইন থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা যদি মাইনাস কস থিটা পাই, এখানে তো শুধু সাইন থিটা ছিল না, থিটার সঙ্গে আবার একটি ধ্রুবক রয়েছে, অর্থাৎ সমাকলনের ক্ষেত্রে যেটি হয় যে আমাদের সেই ধ্রুবকটি দিয়ে ভাগ করতে হয়। সেই কারণে সাইন এন প্লাস ওয়ান থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি মাইনাস কস এন প্লাস ওয়ান থিটা ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। একইভাবে মাইনাস সাইন এন মাইনাস ওয়ান থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি এই যে মাইনাসে মাইনাসে প্লাস cos n minus 1 থিটা ডিভাইডেড বাই n minus 1। একইভাবে এখানেও আমরা পেয়েছি মাইনাস cos n plus 1 থিটা ডিভাইডেড বাই n plus 1 প্লাস cos n minus 1 থিটা ডিভাইডেড বাই n minus 1। তাহলে দেখো আমরা এখন যেটি পেলাম,
একে যদি আমরা এই যে এটি যেহেতু দুটি বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি দুটিকে আমরা যদি একটু যোগ বিয়োগ করে দেই, তাহলে আমরা হচ্ছে এমন একটি রূপ পেতে পারি যে এখানে বাইরে ছিল যে im ডিভাইডেড বাই 2 পাই, এবং এই যে cos n প্লাস 1 থিটা এবং cos n মাইনাস 1 থিটা, তার সঙ্গে এই যে n প্লাস 1 এবং a মাইনাস 1 এর লসাগু হচ্ছে n প্লাস 1 ইন্টু a মাইনাস 1, অর্থাৎ এটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটিকে আমরা পরবর্তীতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে, অর্থাৎ n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ n স্কোয়ার মাইনাস 1 হিসেবে লিখতে পারবো এই অংশটুকু, অর্থাৎ হরের অংশটুকুকে। এবং এই যে উপরে যে অংশটুকু ছিল n মাইনাস 1 দিয়ে এটিকে গুণ করবে এবং n প্লাস 1 দিয়ে এটিকে গুণ করবে, এবং সবশেষে আমরা হচ্ছে কিছু অংশ কাটাকাটি হয়ে যাবে, শেষমেশ আমরা যেটি পাবো যে 2n sin n থিটা sin থিটা প্লাস 2 cos n থিটা cos থিটা, এবং এখানেও আমরা পাবো যে 2n sin n থিটা sin থিটা প্লাস 2 cos n থিটা cos থিটা, এই যে এই দুটি অংশ যোগ এবং বিয়োগ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোথায় এসে থামলো? আমরা হচ্ছে এই অংশটি পেয়েছিলাম। দেখো এখানে আমরা এখন যেখানে আছি, এবার কিন্তু আমরা এই যে মানগুলো বসিয়ে দিতে পারি। আমাদের সীমাটি কোনটি? আমাদের সীমা হচ্ছে 0 থেকে শুরু হয় পাই পর্যন্ত এবং পাই থেকে শুরু হয় 2 পাই পর্যন্ত, অর্থাৎ এই যে পুরার অংশটুকু আমরা যা পেয়েছি গাণিতিকভাবে, এই যে 2n sin n থিটা sin থিটা এবং 2 cos n থিটা cos থিটা, এখানে পুরো অংশের মধ্যে আমাদের যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে আমরা সংশ্লিষ্ট যে সীমা সেটি বসিয়ে দেবো, অর্থাৎ আমরা একবার 0 বসাবো, মাইনাস পাই বসাবো, একবার পাই বসিয়ে দেবো, মাইনাস 0 বসিয়ে দেবো, এবং এই অংশের জন্য আমরা প্রথমে 2 পাই বসিয়ে দেবো এবং মাইনাস পাই বসাবো। এখন এখানে খেয়াল করো, এখানে তোমাদের প্রথম অংশ যেটি, প্রথম অংশটি কি আছে? sin n থিটা sin থিটা, এখানেও প্রথম অংশটি sin n থিটা sin থিটা। এখন sin থিটার বদলে তুমি যদি 0 বসাও, অর্থাৎ তুমি এই অংশটি পাবে sin 0, sin 0 এর মান হচ্ছে 0। তুমি যদি থিটার বদলে পাই বসাও, তুমি পাবে সাইন পাই, সাইন পাই এর মানও 0, অর্থাৎ সাইন সংশ্লিষ্ট যে অংশ এটুকু কিন্তু পুরোটুকুই শূন্য হয়ে যাচ্ছে। একইভাবে এখানে যে অংশটুকু আছে, এখানেও থিটার বদলে পাই এবং 2 পাই বসালে সাইন পাই এবং সাইন 2 পাই দুটির মানই শূন্য, অর্থাৎ এই অংশটুকু কিন্তু পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সাইনের কোনো অংশ অবশিষ্ট থাকছে না গাণিতিকভাবে। আমরা পাচ্ছি কোন অংশটুকু? আমরা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র কজের অংশটুকু। তাহলে কজের অংশটুকুকে আমরা যদি মান বসাই, দেখো এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 2 cos n থিটা cos থিটা ছিল, তাহলে 2 cos n থিটার বদলে আমরা প্রথমে পাই বসাই, এই যে 2 cos n পাই, এই যে থিটার বদলে আমরা পাই বসিয়েছি, cos n থিটা cos থিটা ছিল, সেখানে আমরা পেয়ে গেলাম cos n পাই cos পাই, মাইনাস 1 আসলো কোথা থেকে? কারণ এই যে যখন আমরা 0 বসিয়েছি, cos 0 cos 0, অর্থাৎ এটুকুর মান হচ্ছে 1, এই যে দুই অংশেই 2 ছিল সে কারণে আমরা 2টি কমন নিয়েছি। একইভাবে এখানেও যখন তুমি হচ্ছে এর মানটি বসাবে, এই যে প্রথমে তুমি 2 পাই বসিয়েছো, অর্থাৎ এই যে থিটার বদলে 2 পাই বসালে আমরা এখানে পাচ্ছি cos 2n পাই cos 2 পাই, মাইনাস এখানে আবার থিটার বদলে পাই বসালে তুমি পাবে হচ্ছে cos n পাই cos পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এই যে cos 2n পাই cos 2 পাই, এই যে cos 2 পাই এটির মান হচ্ছে 1, এখানে যেহেতু 2 আছে অর্থাৎ এটি অবশ্যই একটি জোড় সংখ্যা, এটির মান হচ্ছে 1, অর্থাৎ এখানে পূর্ণ যে রাশিটুকু এই অংশটুকু পুরোটুকুর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে তুমি পেয়েছো 1 মাইনাস cos n পাই cos পাই, এখানে কিন্তু একটি মাইনাস আছে, অর্থাৎ এটিকে যদি আমরা মাইনাসটি বাদ দিয়ে উল্টে লিখতাম, তখন আমরা পেতাম প্লাস cos n পাই cos পাই মাইনাস এই যে এই অংশটুকু হচ্ছে 1, অর্থাৎ এখানে যা পেয়েছি এখানেও আমরা হুবহু একই জিনিসই পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 2 cos n পাই cos পাই মাইনাস 1 প্লাস 2 cos n পাই cos পাই মাইনাস 1, এই যে এই একই রাশি আমরা দুইবার পাচ্ছি, অর্থাৎ সব মিলিয়ে আমরা কি পাচ্ছি? সব মিলিয়ে আমরা পাচ্ছি 4 cos, এই যে এটি 2, এটি আরেকবার 2, সব মিলিয়ে আমরা পাচ্ছি 4 cos n পাই cos পাই মাইনাস 1। এই যে এই 4টি আমরা একবারে বাইরে এখানে এনে লিখলাম, ঠিক আছে? বাকি অংশ কিন্তু আগের মতোই আছে, এই যে এখানে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 ছিল, সেটিকে আমরা একবারে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটি আমরা জানি বীজগণিত থেকে, সেটিকে ব্যবহার করে আমরা একবারে n স্কোয়ার মাইনাস 1 আকারে লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো আমরা যে অংশে এসে পৌঁছলাম, আমরা কি পেলাম? আমরা পেলাম যে n সমান সমান 4im ডিভাইডেড বাই 2 পাই ইন্টু n স্কোয়ার মাইনাস 1 গুণ cos n পাই cos পাই মাইনাস 1। এখন এই যে এই অংশটুকু কিন্তু আবার n এর মানের উপর নির্ভরশীল, n এর মান যদি জোড় হয় এটির চেহারা একরকম হবে, n এর মান যদি বেজোড় হয় এটির চেহারা আরেক রকম হবে। আমরা একটু সংক্ষেপে দেখে নেই। n যদি জোড় হয় তখন জোড় সংখ্যক n এর জন্য cos n পাই এর মান হচ্ছে 1, ধনাত্মক মান, অর্থাৎ তখন এইটুকুর মান হবে 1, cos পাই এর মান হচ্ছে -1, তাহলে এই যে এটির মান হচ্ছে 1 ইন্টু -1
মাইনাস এই যে এই মাইনাস ওয়ানটি, এই যে আমরা কোনটুকু নির্ণয় করছি, আমরা হচ্ছে এই যে এই অংশটুকু নির্ণয় করছি, কস এন পাই কস পাই মাইনাস ওয়ান, এই যে ব্র্যাকেটের ভেতরের অংশটুকু। তাহলে এই যে প্রথম অংশটুকু এটুকের মান হবে ওয়ান, যদি এন এর মান জোড় হয় এটুকুর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে আমরা আরো মাইনাস ওয়ান বাদ দিচ্ছি, তার মানে আমরা সব মিলে পাচ্ছি হচ্ছে মাইনাস টু। কখন? যখন এন এর মান হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ এন এর মান যদি টু হয়, এন এর মান যদি ফোর হয়, এন এর মান যদি সিক্স হয় ইত্যাদি জোড় সংখ্যক এন এর জন্য আমাদের এই যে ব্র্যাকেটের ভেতরের যে অংশটুকু এইটুকুর মান হচ্ছে মাইনাস টু। অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস টু বসিয়ে দিই তখন এই মাইনাসটি চলে আসবে সামনে এবং এখানে এর যে মান অর্থাৎ টু, এই টু এর সাথে নিচের টুটি কাটাকাটি আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে এই যে ফোর মাইনাস ফোর আই এম ডিভাইডেড বাই আই এন স্কোয়ার মাইনাস ওয়ান। আবার দেখো এন যদি বেজোড় হয়, এন বেজোড় হলে আমরা কি পাবো? এন বেজোড় হলে আমরা জানি বেজোড় এন এর জন্য কজ এন পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ তখন আমরা পাবো এই যে এটির মানও মাইনাস ওয়ান, এটির মানও মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এই অংশটি হচ্ছে ওয়ান। ওয়ান থেকে যখন আমরা ওয়ান বাদ দিচ্ছি ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, অর্থাৎ তখন এই অংশটুকুর মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, এই পুরো অংশটুকুর মান হয়ে যাচ্ছে জিরো। এটি কখন হবে? যখন আমাদের এন এর মান হচ্ছে বেজোড়। এখন এন এর মান যদি বেজোড় হয়, বেজোড় মানে কি? বেজোড় মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি সংখ্যা। এখন একটু খেয়াল করো, এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি সংখ্যা, এই যে পুরা যে রাশিটি, এই পূর্ণ যে রাশিটি, এর মধ্যে কিন্তু আমরা এন এর সব মান কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমরা থ্রি নিতে পারবো, আমরা ফাইভ নিতে পারবো, সেভেন নিতে পারবো, কিন্তু এন এর মান ওয়ান কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ এখানে নিচে একটু এন স্কোয়ার মাইনাস ওয়ান আছে। আমরা যদি এন এর মান ওয়ান নিতাম সেক্ষেত্রে কিন্তু এটি অসংজ্ঞায়িত হতো, অর্থাৎ এন এর মান ওয়ান ব্যতীত অন্যান্য যে সকল বেজোড় রাশি আছে তার জন্য আমরা এটির মান পাবো হচ্ছে শূন্য। তাহলে দেখো আমরা কি পেলাম? আমরা সংক্ষেপে এই যে এন যখন জোড় হলো তখন এইটুকুর মান হচ্ছে মাইনাস টু, অর্থাৎ আমরা একবারে সংক্ষেপে গুছিয়ে লিখলে আমরা পাচ্ছি এন এর মান হচ্ছে মাইনাস ফোর আই এম ডিভাইডেড বাই পাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। কখন? যখন এন এর মান হচ্ছে টু ফোর সিক্স ইত্যাদি জোড় সংখ্যা। আবার এই পুরোটুকুর মান হচ্ছে জিরো। কখন? যখন এন এর মান হচ্ছে, দেখো এখানে কিন্তু এন এর মান কিন্তু ওয়ান নয়, এন এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইত্যাদি সংখ্যার জন্য। তাহলে ওয়ানের জন্য কি হবে? ওয়ানের জন্য আবার আমরা প্রথম অংশ থেকে সেটুকু একটু আলাদা করে হিসাব করে দেখবো যে এন এর মান ওয়ান হলে কত হতো। ওয়ান ছাড়া বাকি সব বেজোড় সংখ্যার জন্য আমরা কিন্তু এন এর মান পেয়েছি শূন্য। তাহলে আমরা যদি এই যে এটি ছিল আমাদের শুরুর অংশ, যে এন সমান সমান টু ডিভাইডেড বাই টু পাই ইন্টিগ্রেশন অফ আই এম সাইন থিটা কজ এন থিটা ডি থিটা জিরো থেকে পাই পর্যন্ত মাইনাস আই এম সাইন থিটা কজ এন থিটা ডি থিটা পাই থেকে টু পাই পর্যন্ত। অর্থাৎ আমাদের বাদ ছিল কোনটি? আমাদের হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এন এর মান যখন ওয়ান, এই অংশটুকু আমরা অসংজ্ঞায়িত পেয়েছি। সে কারণে আমরা এটি এখান থেকে আবার হিসাব করে দেখবো যে এন এর মান ওয়ান হলে এন এর মানটি কত হতো। তাহলে এন এর মান যদি ওয়ান হয়, অর্থাৎ এখানে তখন এটির মানও ওয়ান, এটির মানও ওয়ান, তখন আমরা কি পাবো? আমরা পাবো ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ আই এম সাইন থিটা কস থিটা মাইনাস ওয়ান বাই পাই আই এম সাইন থিটা কস থিটা। এখন আই এম সাইন থিটা কস থিটা মানে হচ্ছে এই যে সাইন টু থিটা, ঠিক আছে? এই যে এখানে একটি টু ছিল, এই টুটি ভিতরে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে টু সাইন থিটা কস থিটা, অর্থাৎ টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, এটিও সাইন টু থিটা। এখন খেয়াল করো আমরা কি করছি? আমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা করছি জিরো থেকে পাই পর্যন্ত, এখানেও ইন্টিগ্রেশন অফ সাইন টু থিটা করছি পাই থেকে টু পাই পর্যন্ত। তাহলে সাইন টু থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই টু। এখন আমরা এখানে যে যখন কজ অফ টু থিটা পাচ্ছি ইন্টিগ্রেশন করে, কস টু থিটার ভেতরে আমরা যখন জিরো বসাবো তার মানও ওয়ান, আমরা যখন পাই বসাবো তার মানও ওয়ান, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান, এটির মান হয়ে যাবে জিরো। একই কারণে এখানেও কিন্তু কজ অফ টু থিটার ভেতরে যখন পাই বসাবো সেটির মানও ওয়ান, কজ অফ থিটার ভেতরে যখন টু পাই বসাবো সেটির মানও ওয়ান, এক্ষেত্রেও কিন্তু ওয়ান মাইনাস ওয়ান, এই অংশটুকু জিরো হয়ে যায়। অর্থাৎ এই অংশটুকু পুরোটুকুই কিন্তু এন এর মান ওয়ানের জন্য আমরা পাচ্ছি জিরো। এর আগে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম থ্রি ফাইভ সেভেন ইত্যাদি সব বেজোড় সংখ্যার জন্য এন এর মান হচ্ছে জিরো। আমরা পেলাম ওয়ানের জন্য সেটির মান জিরো, অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ সেভেন যাবতীয় বেজোড় সংখ্যার জন্যই কিন্তু এই বিশেষ ধারাটির ফুরিয়ার সহগ এন এর মান হচ্ছে শূন্য। তাহলে এবারে আমাদের আরো একটি ফুরিয়ার সহগ নির্ণয় করা অবশিষ্ট রয়েছে, সেটি হচ্ছে সর্বশেষ ফুরিয়ার সহগ অর্থাৎ বিএন। আমরা যদি একটু বিএন এর মানটির দিকে তাকাই, আমরা বিএন এর সংজ্ঞা থেকে যেটি জানি যে বিএন সমান সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ
ওয়াই সাইন এন থিটা ডি থিটা, যেখানে আমাদের সীমাটি হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। আগের মতোই আমরা যে 0 থেকে 2π পর্যন্ত এই সীমাটি একবারে ব্যবহার করতে পারবো না, আমরা হচ্ছে এটি দুটি অংশে ভাগ করে নেব। 1/π ইন্টিগ্রেশন অফ ওয়াই সাইন এন থিটা ডি থিটা, আমাদের সীমা হচ্ছে 0 থেকে π পর্যন্ত এবং π থেকে 2π পর্যন্ত। তাহলে এই যে দুটি অংশে আমরা ভাগ করলাম, এই দুটি অংশে আবার আমরা হচ্ছে ওয়াইয়ের যে মান, এই যে এখানে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে সাইন থিটা, আই এম সাইন থিটা, এখানে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস আই এম সাইন থিটা, আমরা এই দুটি অংশ এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি যে আই এম সাইন থিটা এবং মাইনাস আই এম সাইন থিটা, আই এম যেহেতু কমন সেটিকে আমরা আসলে সমাকলন থেকে বাইরে নিয়ে আসতে পারি। আমরা লিখতে পারি যে আই এম বাই পাই ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সাইন এন থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সাইন এন থিটা ডি থিটা। একবার আমাদের সীমাটি হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আরেকবার আমাদের সীমাটি হচ্ছে পাই থেকে 2π পর্যন্ত। তাহলে এই সাইন থিটা সাইন এন থিটাকে আমরা যদি একটু সূত্রের মাধ্যমে ভেঙে লিখি, আমরা যেটি পাবো 2 সাইন থিটা সাইন এন থিটা মানে আসলে কজ, এই যে এটি হচ্ছে সাইন সি সাইন ডি, অর্থাৎ কজ সি প্লাস ডি বাই 2 কজ ডি মাইনাস সি বাই 2 মাইনাস কজ সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমরা ত্রিকোণমিতি থেকে জানি। তাহলে আমরা এখানে যেটি পেলাম, যে এখানে আমরা পেলাম আই এম বাই 2π cos n minus 1 থিটা মাইনাস cos n plus 1 থিটা, এবং এই ক্ষেত্রে আমরা পেলাম cos n minus 1 থিটা মাইনাস cos n plus 1 থিটা ডি থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, আমরা এখানে ইন্টিগ্রেশন করব কাকে? আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে cos of n minus 1 থিটা এবং cos of n plus 1 থিটাকে। তাহলে cos n minus 1 থিটাকে cos থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পেতাম হচ্ছে sin থিটা। তাহলে cos n minus 1 থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin of n minus 1 থিটা ডিভাইডেড বাই n minus 1। একইভাবে cos n plus 1 থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে sin of n plus 1 থিটা ডিভাইডেড বাই n plus 1। অর্থাৎ এই যে এখানে আমরা পাচ্ছি, এই অংশ থেকে আমরা পাচ্ছি sin of n minus 1 থিটা ডিভাইডেড বাই n minus 1, এই অংশ থেকে আমরা পাচ্ছি sin of n plus 1 থিটা ডিভাইডেড বাই n plus 1, এই অংশ থেকে আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি sin of n minus 1 থিটা ডিভাইডেড বাই n minus 1, এবং এই অংশটুকু ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি sin of n plus 1 থিটা ডিভাইডেড বাই n plus 1। তাহলে দেখো, এবারে আমাদের সবগুলো অংশই কিন্তু সাইনের জন্য, এবং আমাদের সীমাটি কত? আমাদের সীমাটি হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। এখন এখানে যদি আমরা 0 থেকে পাই পর্যন্ত n ব্যতীত, এই যে এই অংশে এসে আমরা সর্বশেষ পাতায় থেমেছিলাম, n ব্যতীত সকল ক্ষেত্রে এই পূর্ণ সমাকলনটির মান কিন্তু 0। n এর মান 1 আমরা কেন নিতে পারছি না? কারণ এখানে একটি n minus 1 রয়েছে, অর্থাৎ আমরা যদি n এর মান 1 নিতাম সেক্ষেত্রে কিন্তু এটি অসংজ্ঞায়িত হয়ে যেত। অর্থাৎ n equal to 1 ব্যতীত বাকি সকল ক্ষেত্রের জন্য, দেখো এখানেও সাইন এখানেও সাইন, তাহলে থিটার মান যদি 0 হয় এখানে হচ্ছে সাইন 0, থিটার মান যদি পাই হয় সেটি হচ্ছে সাইন n পাই, সাইন n পাই, সাইন n minus 1 পাই, সাইন n plus 1 পাই, প্রতিটির মানই হচ্ছে 0। সাইন 0 মান হচ্ছে 0, অর্থাৎ এটির মান 0, এটির মান 0, এটির মান 0, এটির মানও 0, আমাদের এই প্রদত্ত যে সীমা দেওয়া আছে সেই সীমায়। অর্থাৎ n equal to 1 ব্যতীত সকল ক্ষেত্রে এই পুরো রাশিটির মান আমরা পাচ্ছি কিন্তু 0। এখন n যদি 1 হয় তখন কি হবে সেটি আমরা আলাদাভাবে দেখব, যে b1 মানে হচ্ছে im ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ, এই যে সাইন থিটা সাইন এন থিটা ছিল, এন এর মান 1 হলে সাইন থিটা, এবং এখানেও সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটি ইন্টিগ্রেশন করছি সেটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2 থিটা, এবং এই যে সাইন থিটা মানে হচ্ছে হাফ 1 মাইনাস cos 2 থিটা। অর্থাৎ একে যদি আমরা এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করি এটিকেও আমরা পাবো হচ্ছে 0। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন করলে আমরা যেটি পাচ্ছি, এই যে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2, এখানেও পাচ্ছি থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2। এখানে সব মিলিয়ে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এই যে যেহেতু এখানেও সাইন এবং এখানেও সাইন, সব মিলিয়ে আমরা কিন্তু সবকিছু কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে bn এর মান 1 ব্যতীত সকল ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 0, এবং n equal to 1 এর জন্য আমরা কিন্তু b1 এর মানটি পেলাম 0, অর্থাৎ bn এর মান n এর যে কোনো মানের জন্য 0। তাহলে আমরা এই যে তিনটি ফুরিয়ার সহগ নির্ণয় করলাম, আমরা a নট এর মান নির্ণয় করলাম, an নির্ণয় করলাম এবং bn নির্ণয় করলাম। এই তিনটি ফুরিয়ার সহগকে আমরা যদি এবার একটু এক নজরে দেখে নিই, যে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমরা ফুরিয়ার সহগ সমূহ কি পেলাম। আমরা পেলাম যে a নট বাই 2 সমান সমান 2im ডিভাইডেড বাই পাই, আমরা পেলাম an সমান সমান মাইনাস 4im ডিভাইডেড বাই পাই n স্কোয়ার মাইনাস 1, যখন n এর মান হচ্ছে জোড় সংখ্যা,
এবং এর বাইরে n এর মান যখন যে কোনো বেজোড় সংখ্যা তখন এর মানটি হচ্ছে 0। 1 এর জন্যও কিন্তু আমরা n এর মানটি 0 পেয়েছি আলাদাভাবে। এবং সবশেষে আমরা পেলাম যে bn এর মান হচ্ছে 0। তাহলে এই যে 3টি আ ফুরিয়ার সহগের মান আমরা পেলাম, এগুলো যদি আমরা যে আমাদের পরিচিত যে ফুরিয়ার ধারা রয়েছে, ফুরিয়ার ধারার যে সমীকরণ রয়েছে, সেখানে যদি আমরা এখন এই সহগগুলো প্রতিস্থাপন করি, সহগের মানগুলো বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা পূর্ণ তরঙ্গ রেক্টিফিকেশন এর ক্ষেত্রে যে ফুরিয়ার ধারাটি সেটি পেয়ে যাব। তাহলে আমরা একটু মনে করে নেই যে ফুরিয়ার অনুক্রম বা ফুরিয়ার ধারাটি কি ছিল? ফুরিয়ার ধারাটি ছিল y n/2 প্লাস সামেশন অফ an cos n ওমেগা t, যেখানে n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস সামেশন অফ bn sin n ওমেগা t, যেখানে n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তাহলে এখন আমরা দেখে নেই আমরা কি পেয়েছি। আমরা পেয়েছি a0/2 মানে হচ্ছে 2im ডিভাইডেড বাই পাই। an এর অর্থ হচ্ছে -4im ডিভাইডেড বাই পাই ইনটু n স্কয়ার মাইনাস 1 যখন n এর মান হচ্ছে জোড় সংখ্যা এবং bn এর মান হচ্ছে সর্বাবস্থায় 0। অর্থাৎ আমরা যে ফুরিয়ার ধারাটি গঠন করতে যাচ্ছি তাতে এই যে এই অংশটুকু থাকবে না, কারণ b এর মান হচ্ছে 0। তাহলে আমরা ফুরিয়ার ধারাটি কি পাচ্ছি? আমরা পাচ্ছি i সমান সমান এই যে এখানেও im আছে, এখানেও im আছে, এই im টি আমরা একবারে বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে এই যে 2im ডিভাইডেড বাই পাই থেকে আসলো 2 বাই পাই মাইনাস এই যে এখানে 4 ডিভাইডেড বাই পাই, এই 4 বাই পাইটি বাইরে এনে রাখা হয়েছে এবং সামেশন অফ এই যে এখানে কি পেয়েছি এই যে cos n ওমেগা t এর সাথে থাকবে হচ্ছে এই যে n স্কয়ার মাইনাস 1। এটুকু কখন কাজ করবে? যখন n এর মান হচ্ছে 2 4 6 ইত্যাদি, অর্থাৎ আমাদের এই সামেশনেও n এর মান কিন্তু n সমান সমান 2 4 6 ইত্যাদি অসীম পর্যন্ত। ঠিক আছে, n এর সব মানের জন্য কিন্তু আমরা n এর মান পাইনি। তাহলে এটিকে যদি আমরা একটু ভেঙে লিখি আমরা যেটি পাবো দেখো এই যে i সমান সমান im, এরপরে হচ্ছে 2 বাই পাই মাইনাস n এর মান যদি 2 হয় তাহলে এই যে cos n ওমেগা টির বদলে আমরা লিখবো cos 2 ওমেগা টি, নিচে ভাগ হবে কত দিয়ে 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ার অর্থাৎ 4, 4 মাইনাস 1 হচ্ছে 3, অর্থাৎ আমরা পাবো এখানে পাবো হচ্ছে এখানে পাবো 2 এবং নিচে পাবো 3, অর্থাৎ এই যে আর এই যে বাইরে এখানে ছিল 4। তাহলে এই যে এখানে আমরা পেয়েছি 4/3 পাই cos 2 ওমেগা টি। এরপরে যখন n এর মান যখন 4 তখন আমরা পাবো যে এখানে n এর মান বসাবো 4, এখানেও n এর মান বসাবো 4, এখানে n এর মান 4 বসালে আমরা পাবো 4 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 16 মাইনাস 1 দ্যাট ইজ 15। এই যে এখানে হচ্ছে 15 অর্থাৎ 4 ডিভাইডেড বাই 15 পাই cos 4 ওমেগা টি। এরপর যখন n এর মান 6 বসাবো তখন এখানে n এর মান হবে 6 অর্থাৎ cos 6 ওমেগা টি এবং এখানে হবে 6 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 36 মাইনাস 1 দ্যাট ইজ 35। এরপরে যখন আমরা আবার n এর মান 8 বসাবো, যেহেতু আমরা শুধুমাত্র জোড় সংখ্যার n এর মানগুলো নিতে পারছি, n এর মান যখন 8 তখন এখানে হবে cos 8 ওমেগা টি এবং এখানে থাকবে 8 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 64 মাইনাস 1 দ্যাট ইজ 63। এরপরে যদি n এর মান আমরা হচ্ছে 10 নিই তখন আমরা পাবো হচ্ছে cos 10 ওমেগা টি এখানে এবং এখানে হবে হচ্ছে 10 স্কয়ার মাইনাস 1 দ্যাট ইজ 100 মাইনাস 1 অর্থাৎ 99। এভাবে এই ধারাটি অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ক্ষেত্রে যে 3টি ফুরিয়ার সহগ অর্থাৎ a0, an এবং bn এর মান নির্ণয় করেছি এবং সেই 3টি মান ব্যবহার করে আমরা পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের সংশ্লিষ্ট যে ফুরিয়ার ধারা সেটিও নির্ণয় করলাম। তাহলে এবারে আমরা হচ্ছে একটু লেখচিত্রের মাধ্যমে দেখব যে আসলেই এই যে ধারাটি আমরা নির্ণয় করেছি সেটি পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্র আমাদেরকে দিতে পারে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যদি দেখে নিই এটি হচ্ছে আমাদের গাণিতিক সমীকরণ ছিল। এখন আমরা যদি ধরে নেই যে im হচ্ছে 5 অর্থাৎ এই যে আমাদের সর্বোচ্চ যে কারেন্ট অর্থাৎ পিক কারেন্ট সেটির আমরা নিলাম হচ্ছে 5, আমরা ওমেগার মান নিলাম 1 এবং n এর মান হচ্ছে 2। n এর মান যদি 2 হয় তার মানে কি? তার মানে এখানে আমরা শুধুমাত্র এই পদটি নেব, অর্থাৎ এই যে n এর মান 2 এর জন্য সংশ্লিষ্ট পদ ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 পাই cos 2 ওমেগা t এই পর্যন্ত, অর্থাৎ আমরা পাবো i সমান সমান 5 ইনটু 2 ডিভাইডেড বাই পাই 4 ডিভাইডেড বাই মাইনাস 4 ডিভাইডেড বাই 3 পাই cos 2t। তাহলে এই যে এখানে যেটুকু লেখা হলো এর গ্রাফটি যদি আমরা করি আমরা হচ্ছে এমন একটি গ্রাফ পেয়েছি। এটি কোনোভাবেই আমাদের পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের গ্রাফ নয়, কারণ এখানে এই যে 0 নিচেও একটি অংশ রয়েছে এবং আমাদের সর্বোচ্চ কারেন্ট হওয়ার কথা ছিল 5, এটি কিন্তু 5 এর উপরে প্রায় 6 এর কাছাকাছি চলে গেছে। এটি আসলে একটি সাইনোসয়েডাল তরঙ্গই হয়েছে। এটি কোনোভাবেই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্র আমাদের দেয়নি। তাহলে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে এখানে পদ সংখ্যা বাড়াবো, আমাদের n এর মান হচ্ছে বাড়াবো। তাহলে n এর মান যদি আমরা বৃদ্ধি করি
আমরা যদি n এর মান আগের বারে 2 নিয়েছিলাম, এবার যদি আমাদের n এর মান 4 নিই, তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে এই যে এই পদটি পাবো এবং এই পদটি পাবো। অর্থাৎ আমরা পাবো i সমান সমান 5 into 2 divided by pi minus 4 divided by 3 pi cos 2t minus 4 divided by 15 pi cos 4t এই পর্যন্ত। তাহলে এখানে যেটুকু পেলাম, একে যদি আমরা এবার একটু লেখচিত্রে রূপদান করি, দেখো আমরা কি পেয়েছি। এই যে আমরা আগের চেয়ে একটু ভালো পেয়েছি, যে এটি প্রায় 5 এর কাছাকাছি, কিন্তু এবার কিন্তু আবার 5 এর নিচে নেমে গিয়েছে এবং এই বিন্দুটি আমাদের আসবার কথা ছিল মূল বিন্দু বরাবর, অর্থাৎ 0 বরাবর, সেটি কিন্তু আসেনি উপরে। অর্থাৎ আমরা কাছাকাছি এটি আকৃতি পেয়েছি। পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের গ্রাফটি যেমন হয়ে থাকে, আমরা প্রায় তার কাছাকাছি একটি চিত্র পেয়েছি, কিন্তু পুরোপুরি নিখুঁত চিত্র কিন্তু পাইনি। তাহলে আমরা যদি n এর মান আরেকটু বৃদ্ধি করি, আমরা যদি n এর মান 6 নিই, তখন আমরা কি পাবো? n এর মান 6 নিলে আমরা হচ্ছে এই পদটি পর্যন্ত আসবো। অর্থাৎ তখন হবে i সমান সমান 5 into 2 divided by pi minus 4 divided by 3 pi cos 2t minus 4 divided by 15 pi cos 4t minus 4 divided by 35 pi cos 6t। তাহলে এখানে যেটুকু লেখা হয়েছে, এটুকু যদি আমরা লেখচিত্রে রূপদান করি, আমরা হচ্ছে এবার এই লেখচিত্রটি পাবো। দেখো এবার কিন্তু আগের চেয়ে আমাদের লেখচিত্রের আকৃতিটি আরো সুন্দর হয়েছে। এখানে প্রায় 5 পর্যন্ত এসে একটু বেশি চলে গিয়েছে এবং এটি আগের চেয়ে আরো নিচের দিকে এসছে। এরপরে যদি আমরা n এর মান আরেকটু বৃদ্ধি করি, অর্থাৎ আমরা যদি n এর মান h নেই, তাহলে আমরা হচ্ছে এই পদটি পর্যন্ত পাবো। তখন আমরা পাবো যে i সমান সমান 5 into 2 divided by pi minus 4 divided by 3 pi cos 2t minus 4 divided by 15 pi cos 4t minus 4 divided by 35 pi cos 6t minus 4 divided by 63 pi cos 8t। তাহলে এখানে যেটুকু লেখা হলো, এটিকে যদি আমরা এবার লেখচিত্রে রূপদান করি, আমরা হচ্ছে এই যে এই লেখচিত্রটি পাই। দেখো এটি আরো 5 এর কাছে বরাবর এসছে এবং এটিও আরো নিচের দিকে এসছে। অর্থাৎ আমরা ধীরে ধীরে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন একদম আদর্শ লেখচিত্র যেমন হওয়ার কথা, আমরা পদ সংখ্যা যত বাড়াচ্ছি, আমাদের n এর মান যত বৃদ্ধি করছি, আমরা কিন্তু পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন একেবারে আদর্শ যে লেখচিত্র তার দিকে অগ্রসর হচ্ছি। তাহলে আমরা যদি n এর মান এবারে 10 নিই, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো i সমান সমান 5 into 2 divided by pi minus 4 divided by 3 pi cos 2t minus 4 divided by 15 pi cos 4t minus 4 divided by 35 pi cos 6t minus 4 divided by 63 pi cos 8t minus 4 divided by 99 pi into cos 10t। অর্থাৎ আমরা এবার n এর মান 10 পর্যন্ত নিলাম, প্রথম 5টি পদকে আমরা যোগ করলাম। তাহলে এটি যদি আমরা লেখচিত্রে রূপায়ণ করি, দেখো এটি হচ্ছে আগের চেয়ে আরো নিখুঁত হয়েছে। এটি যেমন হওয়ার কথা ছিল প্রায় তেমন চলে এসেছে। অর্থাৎ আমরা মোটামুটি আন্দাজ পাচ্ছি যে আমরা পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের ধারাটি নির্ণয় করতে পেরেছি। এরপরে আমরা যদি অসীম পর্যন্ত এটি যোগ করতে পারতাম, অর্থাৎ আমাদের যদি n টেন্স টু ইনফিনিটি, তো আমরা যদি অসীম সংখ্যক পদকে এখানে যোগ করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এই যে দেখো এখানে আমরা একেবারে নিখুঁত পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্র পেয়েছি। এই যে এটি 0 থেকে শুরু হয় একেবারে সাইনোসয়েডাল পথে গিয়ে এই যে এটি হচ্ছে পাই পরিমাণ, অর্থাৎ এই যে 2 এর একটু পরে, অর্থাৎ 3 এর একটু বেশি, এটি হচ্ছে 3.14। এরপরে এখান থেকে শুরু করে আবার এই যে 2 পাই পর্যন্ত, আবার 0তে আসলো, এখান থেকে আবার 3 পাই পর্যন্ত, 4 পাই, 5 পাই, এভাবে করে এই গ্রাফটি চলছে। এটি কিন্তু একেবারে দেখো এই যে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এই যে আমাদের পিক কারেন্ট অর্থাৎ IM যেটি, সেটির মান কিন্তু 5। এই যে এটিও ঠিক 0 থেকে 5 পর্যন্ত এই সীমার মধ্যেই আছে, যেটি গাণিতিকভাবে একটি পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্র ঠিক যেখানে থাকবার কথা ছিল। অর্থাৎ n এর মান যদি অসীম পর্যন্ত নেই, তাহলে আমরা কিন্তু এই ধারাটির মাধ্যমে একেবারে হুবহু পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের যে লেখচিত্র পাবার কথা সেটিই পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি করলাম, এটি যদি আবার এক নজরে দেখে নিই, এই যে n এর মান যখন 2, তখন এটি কোনোভাবেই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন নয়। n এর মান যখন আমরা একটু বাড়াচ্ছি, n এর মান 4, আগের থেকে আমাদের চেহারাটি একটু ভালো হয়েছে। n এর মান যখন 6, এটির চেহারা আরো অগ্রসর হয়েছে। এটি হচ্ছে n এর মান 8 এর জন্য, এটি হচ্ছে n এর মান 10 এর জন্য, এবং n এর মান যখন অসীম পর্যন্ত, তখন আমরা একেবারে পুরোপুরি নিখুঁত পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের গ্রাফ পেয়েছি। আমরা যদি আবার একটু এক নজরে দেখে নিই, এই যে এটি হচ্ছে n এর মান 2 এর জন্য, n এর মান 4 এর জন্য, n এর মান 6 এর জন্য, n এর মান 8 এর জন্য, n এর মান 10 এর জন্য, এবং এই লেখচিত্রটি হচ্ছে n টেন্স টু অসীমের জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফুরিয়ার ধারা হতে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের যে লেখচিত্র তার রূপদান করতে পারলাম এবং ফুরিয়ার ধারা গঠন এবং ফুরিয়ার সহগ নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা আজকের এই অনলাইন ক্লাসে আমরা কি কি শিখলাম সেটি যদি এক নজরে একটু দেখে নিই। আমরা প্রথমে হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন
এর গাণিতিক বিশ্লেষণ করেছি। সেই গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা দেখেছি যে 0 থেকে পাই পর্যন্ত এটির মান থাকে im sin থিটা এবং পাই থেকে 2 পাই পর্যন্ত সীমার মধ্যে এর মানটি থাকে -im sin থিটা। এরপরে এই মানটি ব্যবহার করে আমরা আবার ফুরিয়ার সহগ অর্থাৎ a নট নির্ণয় করেছি, an নির্ণয় করেছি এবং bn নির্ণয় করেছি। এবং এই তিনটি ফুরিয়ার সহগ অর্থাৎ a নট, an এবং bn এর মানের সমন্বয়ে আমরা আবার পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের সংশ্লিষ্ট যে ফুরিয়ার ধারা, সেই ফুরিয়ার ধারাটি নির্ণয় করেছি এবং ফুরিয়ার ধারাটি নির্ণয় করবার পরে আমরা আবার ফুরিয়ার ধারা হতে লেখচিত্রের মাধ্যমে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্রটি অঙ্কন করে দেখেছি যে সেটি আসলেই আমাদের পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের লেখচিত্রের মতো হয় এবং আমরা পদ সংখ্যা যত বৃদ্ধি করি আমাদের লেখচিত্রটি তত নিখুঁত রূপ ধারণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন লেকচারটি এখানেই সমাপ্ত। তোমরা আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে দিন যাপন করছো।